গুড ইভিনিং ফ্রেন্ডস, আরোহী নিউজের পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অনামিকা চলে এসেছি @স্পোর্টস নিয়ে। আর @স্পোর্টস মানে কিন্তু আমার সাথে মৌতান, আর মৌতানের সাথে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, সেটা মানে আড্ডা মারবো, সেটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু মোহনবাগান এবং হায়দ্রাবাদের খেলা, এবং সেই খেলা নিয়েই কি হতে পারে না পারে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আড্ডা মারবো। আচ্ছা মৌতান, তোমার কাছে প্রথমেই যে ব্যাপারটা নিয়ে আমি চলে যাব, পরপর 3টে ম্যাচে জয় এবং তারপরে একটা ম্যাচে হার, এবং তারপরে অবশেষে আজকে আবার একটা নতুন খেলা। তো সেক্ষেত্রে তোমার কি কোথাও মনে হয় যে একটা ছন্দ পতন হয়েছে 3টে জয়ের পরে একটা হার? তো এটা কিভাবে এই ব্যাপারটাকে মানে সামলে নিতে পারবেন? দেখো আমি একটা কথা বলতে পারি যে এটা তো সম্ভব নয় যে একটা টিম টানা জিততে থাকবে আর কিংবা একটা টিম টানা হারতে থাকবে, এটা কখনো সম্ভব নয়। তো একটা লম্বা লিগ, সেই লম্বা লিগে হার জিত ডেফিনেটলি থাকবে, হার জিত আসবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, টানা 3টে ম্যাচ যেভাবে জিতছিল মোহনবাগান, এবং যেহেতু সেই 3টে ম্যাচের মধ্যে একটা ডার্বি ছিল, সেক্ষেত্রে কনফিডেন্স লেভেলটাও অনেকটাই ওপরে ছিল। এবং জামশেদপুরের বিরুদ্ধে যে হারটা হজম করতে হয়েছে মোহনবাগানকে, সেখানে হারের থেকেও অনেক বেশি আমার মনে হয় গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে দলের যে ভুলভ্রান্তিগুলো, যেটার কারণে টিমটাকে হারতে হয়েছে, এবং যে পরিস্থিতি, এর মধ্যে কিছু জিনিস তুমি দেখতে পাবে যে যেগুলো চেঞ্জেবল, অর্থাৎ যেগুলো হয়তো শুধরে নেওয়া যায়, যার মধ্যে বেশ কিছু ভুল রয়েছে, যে ভুলগুলোর কথা বারবারই অ্যান্টোনিও লোপেস আবাস বলেছেন যে এই ভুলগুলো আমরা কোথাও না কোথাও করেছি, এই ভুলগুলো আমাদের শোধরানোর জায়গা ছিল। আবার কিছু পরিস্থিতি রয়েছে যেগুলো কিন্তু হাওয়াসের পক্ষেও ঠিক মানে শুধরে নেওয়াটা সম্ভব হচ্ছে না। তার একটা বড় কারণ হচ্ছে চোট। দলের এই চোট আঘাতের সমস্যাটা যেভাবে শুরু হয়েছে এবারের আইএসএল, তাতে এই চোট আঘাতের সমস্যাটা একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সমস্ত টিমের কাছে। শুধুমাত্র মোহনবাগান নয়, শুধুমাত্র ইস্ট বেঙ্গল নয়, তুমি যদি দেখতে থাকো বেশ কিছু টিমের ক্ষেত্রেই কিন্তু চোট আঘাত একটা বড় সমস্যা হয়ে থাকছে। তো সেই জায়গা থেকে যতক্ষণ না এই জায়গার থেকে মানে চোটের রিকভারিটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি এই মানে পুরনো ফর্ম বা পুরনো টিমটাকে, যে প্রথম ম্যাচ থেকে যে টিমটাকে পাচ্ছিল, সেই টিমটাকে যতক্ষণ না পাচ্ছে সেই ডেফিনেটলি সেই তাহলে তুমি কি বলতে চাইছো যে জ্যাভি আর ডেভিডকে আমরা এই টিমে পেতে পারি? বা দেখো, পেতে পারি থেকেও বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে পাবো কি না, মানে ওটাই প্রশ্ন আর কি, যে মানে পাবো কি আমরা? পেলে তো সব থেকে ভালো। মানে অ্যান্টোনিও লোপেস হাবাসও পেতে চাইছেন, এবং অবশ্যই সমর্থকরাও তাদের পেতে চাইছেন, কারণ স্পেশালি আমরা যদি দেখি যে মোহনবাগানের মাঠটা নিয়ে তো একটু বারবারই প্রশ্ন উঠছে, এবং প্রশ্নটা কিন্তু শুধুমাত্র ক্রিটিকরা নন, সব থেকে বেশি মাঠের খেলা নিয়ে প্রশ্ন তুলছেন হাবাস নিজে। তার নিজের কোথাও মনে হচ্ছে যে দলের ফ্রন্ট লাইন বা ডিফেন্স লাইন যতটা তাকে স্যাটিসফাই করছে, মাঝমাঠ করছে না। তো তার মধ্যেও মাঝমাঠের খেলা যেটুকু তৈরি হচ্ছিল, সেটা কিন্তু জ্যাভি হার্নান্ডেজই মূলত করছিলেন, বা জ্যাভি হার্নান্ডেজের থেকেই বলগুলো সাপ্লাই লাইন যেটাকে আমরা বলি, সেটা কোথাও না কোথাও তৈরি হচ্ছিল। কারণ তুমি যদি ডিফেন্ডারদের দেখো, ডিফেন্ডাররা তাদের জায়গায় সত্যি মানে তাদের কাজ নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই, কিন্তু মাঝমাঠ থেকে খেলা তৈরির লোকের কোথাও না কোথাও একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে। আর উইং দিয়ে অপারেট করা বা সাইড ব্যাকে এই জায়গাটা, তুমি যেমন মাইকেল সুসাইরাজের জায়গায় সুভাশিস খেলছেন, ভালোই খেলছেন, কিন্তু তাও কোথাও যেন সুসাইরাজের ওই পারফরমেন্সটা, ওই ফর্মটা একটু মিসিং প্রথম ম্যাচের পর থেকে। তো সেরকমই জ্যাভি হার্নান্ডেজের ক্ষেত্রেও ব্যাপারটা কাজ করছে। ডেভিড উইলিয়ামসকে যখন সেকেন্ড ম্যাচে নামালেন রয় কৃষ্ণার সাথে, তখনও কিন্তু আমরা দেখেছি যে ডেভিডের থেকে বল মানে গোল তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। রয় কৃষ্ণা গোল করেছেন, মনবীর গোল করেছেন, বাট কোথাও না কোথাও ডেভিড উইলিয়ামও একটা জায়গা রেখেছেন ম্যাচের মধ্যে। তো ডেফিনেটলি এই প্লেয়ারদের অভাবটা কোথাও না কোথাও ম্যাটার করছে, কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। আসার কথা গতকাল যেটা বলেছেন হাওয়াস, যে দুজনেই অনেকটা রিকভার করেছেন, এবং তিনি খুব পরিষ্কার করে বলেননি যে আজকের টিমে এরা থাকবেনই বা থাকবেন না, বাট তিনি যেটুকু বলেছেন যে দেখা যেতে পারে, হয়তো আমরা পেলেও পেতে পারি এই দুজন ফুটবলারকে। এটা বলার একটা বড় কারণ হচ্ছে যে আমরা জানি যে ম্যাচ ডের সকালটা খুব ইম্পর্টেন্ট হয়, প্লেয়ারদের সঙ্গে আলোচনা করে তারা মানে ডেফিনেটলি কোচের একটা ভাবনা থাকে তিনি কি টিম নামাবেন,
পাশাপাশি তিনি কিন্তু কথা বলে নেন তার ফুটবলারদের সঙ্গে, তার ড্রেসিং রুমের সাথে, যে কাকে কতটা মানে ফিট, কে কতটা মাঠে দিতে পারবেন, সেটাও একটা ইম্পর্টেন্ট জায়গা থাকে। তো ডেফিনেটলি এই দুই ফুটবলারের সাথে কথা বলে তবেই এই সিদ্ধান্তটা তিনি নেবেন যে এদের দুজনকে ফার্স্ট 11-এ রাখা যাবে কিনা বা এদেরকে রিজার্ভ বেঞ্চে রাখা যাবে কিনা। সব সিদ্ধান্তটা তো কোচ এবং ডাক্তার নেন না, কারণ প্লেয়ার কি ফিল করছে সেটাও ইম্পর্টেন্ট। তো সেটা হয়ে গেলে আমরা জানতে পারবো, আবার বেশিক্ষণ সময় নেই, আর হয়তো আধ ঘন্টার মধ্যেই জেনে যাবো যে পাবো কি পাবো না। বাট জাভি হার্নান্ডেজ যদি টিমে থাকেন তাহলে হায়দ্রাবাদের মতো অপোনেন্টের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা নিঃসন্দেহে বাড়ে, এটা তো বলার অপেক্ষা রাখে। একদমই তাই। আচ্ছা, একটা প্রশ্ন পেয়েছি, সেটা নিয়ে নি। রাজু বসাক প্রশ্নটি করেছেন, আনাস আর 7 ফরেনারের কি কোনো আপডেট আছে? ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলছেন। আনাসের যাওয়ার খবর এখনো কিছু পাইনি। রাজু গায়কোয়াড়ের খবর আমরা আগেই দিয়েছিলাম। 7 ফরেনার খোঁজা হচ্ছে, সেটাও আমরা বলেছি, কিন্তু কে আসছেন এক্স্যাক্ট কোনো নাম আমরা বলতে এই মুহূর্তে পারবো না। যেটুকু ছিল আপডেট সেটুকুই, দুজন জার্মানি ফুটবলার এবং একজন ইংল্যান্ডের ফুটবলারের সাথে কথা চলছে। এদের মধ্যে কে হবেন এখনো জানি না, বাট এই জায়গাটাও যদি আবার দেরি হতে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে আবার সমস্যা হবে, এটাও ফ্যাক্ট। কাজেই উইন্ডো খোলার পর তুমি যদি প্লেয়ার এনে তারপর আবার 14 দিন কোয়ারেন্টাইন করে তাকে খেলাতে যাও, সেটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের ডেফিনেটলি টার্গেট থাকবে যে ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে অন্তত পক্ষে 7 ফরেনারকে গোয়ায় রওনা করে দেওয়া। তো সেই চেষ্টাটা চলছে, এইটুকু বলতে পারি। নাম বলার পরিস্থিতি এখনো নেই। আচ্ছা মৌতান, আমরা আবার আমাদের মোহনবাগানে ফিরে আসি। ব্যাপারটা হচ্ছে যে মানে হায়দ্রাবাদ তো ভীষণ একটা টাফ একটা দল, তো সেটা সেক্ষেত্রে কতটা মানে কম্পিটিশন টাফ হতে পারে আর কি? দেখো, টাফ হবে হায়দ্রাবাদের ম্যাচ, কারণ তুমি যদি এবারের আইএসএলটা ফলো করো তাতে কিন্তু তুমি দেখতে পাবে যে হায়দ্রাবাদ এখনো পর্যন্ত আনবিটেন। তো সেই মানে লাস্ট ম্যাচের আগে অবধি মোহনবাগানের সেই তকমাটা ছিল, বাট হায়দ্রাবাদ এখন এই মুহূর্তে কিন্তু আনবিটেন একটা টিম। তো যে টিমটা এতগুলো ম্যাচ খেলেও একটা ম্যাচও হারেনি, ডেফিনেটলি সেই টিমটা কোথাও না কোথাও টাফ। এবং তুমি যদি টিমটাকে অ্যানালাইসিস করো তাহলেও দেখতে পাবে বেশ কিছু পরিচিত নাম রয়েছে এই টিমটার মধ্যে, যারা কিন্তু দলটাকে বেগ দিতে পারে। যার মধ্যে অবশ্যই যেমন বিদেশিরা রয়েছেন, সান্তানার মতো বিদেশি রয়েছেন, সৌভিকের মতো মোহনবাগান খেলে যাওয়া ফুটবলার রয়েছেন, আদিল খানের মতো চেনা পরিচিত ফুটবলার রয়েছেন। তবে এই সব কিছুর উপর সব কিছু ছাপিয়ে যে নামটা কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই সুব্রত পাল রয়েছেন গোলে। তো এটা খুব বড় ফ্যাক্টর। সুব্রত পাল দীর্ঘদিন ভারতীয় দলে গোলকিপিং করেছেন এবং মোহনবাগানেও খেলেছেন, ইস্ট বেঙ্গলেও খেলেছেন আমরা জানি। বাট আর মোহনবাগানের বিরুদ্ধে তার অতীত রেকর্ডের দিকে আমরা যদি তাকাই, সুব্রত পাল কিন্তু সত্যি কোথাও না কোথাও খুব কঠিন একটা দেওয়াল অপোনেন্টের হয়ে দাঁড়িয়েছেন। সব যে কোনো টিমের ক্ষেত্রেই দাঁড়িয়েছেন, বাট মোহনবাগানের ক্ষেত্রে ব্যাপারটা আলোচনা হয় অনেক বেশি। তো সেই জায়গা থেকে এটা তোমাকে মানতে হবে যে এটা ফ্যাক্টর। আচ্ছা মৌতান, এই কথার প্রসঙ্গ ধরে আমি একটা কথা জানতে চাইবো, এটা কি কোথাও মোহনবাগান বনাম সুব্রত পাল ব্যাপারটা কি? দেখো, বাঙালির আবেগ নিয়ে যদি আমি ব্যাখ্যা করি, মানে প্রেক্ষাপট একদম আলাদা। আইএসএল এর মঞ্চ, অনেক হেভি ওয়েট নাম রয়েছে দুটো টিমের মধ্যেই মানে রীতিমতো নামী বিদেশিরা রয়েছেন। তা সত্ত্বেও কোথাও না কোথাও যেহেতু এবার মোহনবাগান রয়েছে এই মানে অপোনেন্ট হিসেবে, যেহেতু আইএসএল এ হায়দ্রাবাদের মোহনবাগানের উল্টো দিকের গোলে যেহেতু সুব্রত পাল দাঁড়াচ্ছেন, এবং যারা বাংলার ফুটবলটা নিয়ে নাড়াচাড়া করছেন এত বছর ধরে, বা যারা মোহনবাগানের সমর্থক বা যারা সুব্রত পালের ফ্যান, তাদের প্রত্যেকের কাছে এই লড়াইটা কোথাও না কোথাও তো একটু হলেও আলাদা মাত্রা ডেফিনেটলি রাখবে। কারণ এটা কোথাও একটা মানে এই লড়াইটা যেন অতীতেও ঘটেছে এবং সেটার কোথাও একটা মানে আবার পুনরাবৃত্তি বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে তোমাকে ডেফিনেটলি এটাকে কোথাও একটু হলেও গুরুত্ব দিতে হবে, এটা তো ফ্যাক্ট। তো সুব্রত পাল অবভিয়াসলি
যে কোনো টিমে খুব বড় ফ্যাক্টর। এবং সুব্রত পাল যখন একটা টিমের তিন কাঠির নিচে থাকে তখন অপোনেন্ট কোচকে তাকে নিয়ে আলাদা করে ভাবতে হয়। আর সেটা আজ বলে নয়, গত এক দশকেরও বেশি সময় ধরে এটা হয়ে আসছে। আর সেই টিম যদি মোহনবাগান হয়, তা যতই এটিকের সাথে যুক্ত হয়ে একেবারে অন্য মোড়কে অন্য এন্টিটিতে এসে থাকুক, সেক্ষেত্রেও কিন্তু এই লড়াইটা অন্তত পুরোটা না হলেও একটা জায়গায় গিয়ে কোথাও না কোথাও তো অবশ্যই মোহনবাগান বনাম সুব্রত পাল ম্যাচ হবেই। এবং এটা ম্যাচের একটা বলতে পারো ইউএসপি, আকর্ষণীয় পয়েন্ট। একদমই তাই। এবার আমরা চলে যাই আমাদের বন্ধুদের প্রশ্নে। অরিজিৎ চক্রবর্তী প্রশ্ন করেছেন। আচ্ছা, তার আগে আমাদের দুজনকে গুড ইভিনিং জানিয়েছেন, আপনাকেও গুড ইভিনিং। কাল যেভাবে লাস্ট 65 মিনিটসে ইস্ট বেঙ্গল ম্যাচ প্লে করলো, তাতে কি মরাল বুস্ট করতে হেল্প করবে? 100% অবশ্যই। এবং খুব আনফর্চুনেট, এটা বলতেই হচ্ছে যে রেফারিং এর মান অত্যন্ত খারাপ এবং ইস্ট বেঙ্গল প্রায় প্রতিটা ম্যাচে সেটা শিকার হচ্ছে। এবং এটা আমার মনে হয় সমস্ত ফুটবল সাপোর্টাররা প্রত্যেকে এটা বলবেন। মোহনবাগানকেও হতে হয়েছে, আমি বলছি না শুধু ইস্ট বেঙ্গলকে। ইস্ট বেঙ্গল মোহনবাগান, বাট ইস্ট বেঙ্গল প্রায় 3টে ম্যাচে এই প্রবলেমটা ফেস করলো। কালকে যে লাল কার্ডটা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আরও একটা লাল কার্ড অপোনেন্টেরও হয়, এবং সেটা যে লাল কার্ড হয়েছে তার অনেক আগে ফার্স্ট হাফেই হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু ঘটেনি। তো এই খারাপ রেফারিংয়ের শিকার হতে হতে পরপর কয়েকটা ম্যাচে যদি খারাপ রেফারিংয়ের একটা টিম শিকার হয়, সেটাও কিন্তু কোথাও না কোথাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মারাত্মক লেভেল। একে তো একটা দল গোল পাচ্ছে না, ম্যাচ জিতছে না, তারপর দেখা যাচ্ছে যে বিচারক যে, অর্থাৎ মাঠে যেহেতু রেফারি শেষ কথা বলেন, সেই রেফারিও যদি ভুল ডিসিশন বারবার নেন এবং সেটাকে নিজেরা ডিফেন্ড করার চেষ্টা করেন, সেক্ষেত্রে একটা টিম খুব অসহায় বোধ করে। এবং ওই জায়গায় দাঁড়িয়ে 10 জনে খেলে ম্যাচটা বার করাই বলবো আমি, জেতা না হলেও ড্র করা, পয়েন্ট পাওয়া, মানে ইনফ্যাক্ট এর আগে যে 3টে ম্যাচ ইস্ট বেঙ্গল হেরেছে, সেখানে হয়তো আরো ইজি হতো পয়েন্ট কালেক্ট করা। অন্তত থার্ড ম্যাচ অবশ্যই বলবো আমি যে হয়তো যেত। কিন্তু জামশেদপুরের মতো অপোনেন্ট, যারা আগের ম্যাচেই লিগ টপার থাকা তৎকালীন মোহনবাগানকে হারিয়ে এসছে, তার এগেনস্টে 10 জনে খেলে যেভাবে পয়েন্ট নিয়ে এলো, সেটা ডেফিনেটলি তাদেরকে মরাল বুস্টার দেবে। এবং লাস্ট 65 মিনিটের পর থেকে লাস্ট 25 মিনিটস যে খেলাটা দেখলাম, তাতে এটুকু বোঝা যাচ্ছে যে এখনই গেল রব তোলার জাস্ট কিছুই নেই। কারণ এই টিমটাকে সময় দিলে এই টিমটা কিন্তু আরও ভালো ফুটবল খেলবে, এবং যত সময় এরা পাবে তত খেলাটা খুলবে। এবং অবশ্যই কয়েকটা পরিবর্তনের কথা আমরা বারবার বলছিলাম, সেই পরিবর্তনের জায়গাগুলো এসেছে। আমার মনে হয় সেইটা একটা খুব পজিটিভ সাইন। এবং আমি জানি না, অলরেডি হয়তো দর্শকদের মধ্যে থেকেও আমি এক্সপেক্ট করছিলাম, বা হয়তো আমি জানি না, অনেকের মনের মধ্যেই হয়তো একটা প্রশ্ন হচ্ছে যে শঙ্কর রায়কে গোলে নামানোটা কতটা পজিটিভ সাইন হবে। তো এইটাও একটা ফ্যাক্টর যে দেবজিতের জায়গায় শঙ্করকে নিয়ে আসা, বলবন্তের জায়গায় জেজেকে নিয়ে আসা, এই যে এক্সপেক্টেড চেঞ্জেসগুলো ছিল ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে, এগুলোও কিন্তু কোথাও না কোথাও ফ্যাক্টর হয়েছে। এবং তুমি যখনই পরপর হারার পর একটা টিমকে একটু বদলে দাও, অপোনেন্টের তোমার টিমটাকে মাপতে একটু সময় লাগে, একটু হলেও 10 মিনিট হলেও এক্সট্রা সময় লাগে, সেটা একটা অ্যাডভান্টেজ দেয় একটা টিমকে। তো এই যে রবি ফাউলার নিজের ভাবনাটা থেকে কোথাও সরলেন এবং তার ফলে টিমটা কোথাও বুস্ট হলো, সেইটা আমার মনে হয় অবশ্যই মরাল সাপোর্ট দেবে, মরালি বুস্ট করবে। পাশাপাশি একটাই ছোট খারাপ খবর বলতে হয়, সেটা অবশ্যই শঙ্করের চোটটা, যদিও খুব মারাত্মক চোট নয়, হয়তো পরের ম্যাচে পাওয়া যাবে, এটা এক্সপেক্ট করা যাচ্ছে, খুব গুরুতর নয়। কিন্তু শঙ্করের চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে কালকেই আইএসএল এ ডেবিউ হয়েছিল শঙ্করের, বাট সেটা আলটিমেটলি পুরো ম্যাচটা খেলতে পারলো না ছেলেটা, এটা একটু হয়তো খারাপ লাগার জায়গা। বাট আই থিঙ্ক ওভারঅল টিমটা আস্তে আস্তে ট্র্যাকে আসছে, আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিতে পারছে, এটা আমার মনে হয় খুব পজিটিভ সাইন। একদমই। আর একটা প্রশ্ন অরিজিৎ চক্রবর্তী করেছেন, যদি এটিকে মোহনবাগানের এগেনস্টে টিম ডিফেন্স প্লে করে, তাহলে এটিকে মোহনবাগান উইন করা টাফ, তাই কি? এটা বলা ভুল হবে। একবার যদি দেখেন না জামশেদপুরের ম্যাচটা, বারবারই কিন্তু হাওয়াজ একটা কথা বলছে যে এরিয়াল বলের জায়গাটা খুব দুর্বলতা। মানে ভাস্কিস যে গোলটা করে গেল, যে গোল দুটোই ইনফ্যাক্ট হলো, সবগুলোই কিন্তু কোথাও না কোথাও এরিয়াল বল থেকে হলো। তাহলে সবটাই যে ডিফেন্সিভ ফুটবল খেললেই কঠিন হয়ে যাবে ম্যাচ বার করা, এটা আমার মনে হচ্ছে না। কারণ এটা তো ফ্যাক্ট যে এখনকার দিনে কেউ ডিফেন্স ওপেন করে অ্যাটাক করে ফুটবল খেলে না।
কারণ সেই ফরম্যাটটা নেই। মানে ইনফ্যাক্ট যদি কলকাতা লিগেও যদি আমরা ম্যাচ দেখি, যদি কোনো অফিস টিমের এগেনস্টও কোনো বড় টিম খেলে, কেউ কিন্তু ওই ডিফেন্স ফাঁকা করে উঠে যাওয়া, এই খেলাটা এখনকার ফুটবলে হয় না। সেক্ষেত্রে ডিফেন্স আঁটো সবাই রাখতে চাইবে, এবং সেই জায়গা থেকে ডিফেন্স চিরে গোল করাটাই তো কাজ। এবং এমন নয় যে ডিফেন্স চিরতে পারেনি মোহনবাগান, আমরা কিন্তু দেখেছি যে জয়কৃষ্ণের বেশ কয়েকটা শট অন টার্গেট ছিল, ইনফ্যাক্ট বার পোস্টেও লেগেছে। তো সেক্ষেত্রে আমি কি করে বলবো যে এবার গোলের চান্স তো ক্রিয়েট হয়েছে, তাহলে ডিফেন্সিভ ফুটবল খেলে চাপে পড়বে তেমনটা নয়। ব্যাপারটা হচ্ছে মোহনবাগানকে নিজের খেলাটা নিজেকে তৈরি করতে হবে, সেই জায়গাটা আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং যে কারণে বারবার চোট তো দুটো তিনটে অনেকগুলো হয়েছে। কেন জ্যাভির কথা এতবার আসছে, কেন জ্যাভিয়ার হার্নান্ডেজের অভাবটা এত বেশি বোঝা যাচ্ছে, তার কারণ ওটাই, খেলা তৈরি হওয়াটা। মাঝ মাঠে খেলা তৈরিটার কোথাও একটা অভাব আমার মনে হচ্ছে, যেটুকু ফুটবল আমি দেখছি বা বুঝছি। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, রেনাজ ইসলাম করেছে প্রশ্নটা, আইএসএল এর রেফারিং সম্পর্কে কিছু বলবেন। অত্যন্ত খারাপ, অত্যন্ত হতাশাজনক। একটা লিগ যেটাকে দেশের সেরা লিগ বলা হচ্ছে, যেটাকে ইন্টারন্যাশনাল লেভেলে প্রেজেন্ট করা হচ্ছে, আমি মানছি কোয়ারেন্টাইন, এই পরিস্থিতি, ভালো মানের রেফারি পাওয়া যায়নি, অনেকেই এই কথাটা বলছেন, এটা ফ্যাক্ট যে যেহেতু এই 14 দিনের বায়ো বাবল, শুধু 14 দিন না, ইনফ্যাক্ট এই 4 মাসের বায়ো বাবলের ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রে অনেক রেফারি রয়েছেন যারা শুধুমাত্র রেফারিং করেন না, কোনো না কোনো জব করেন, কোনো না কোনো অফিসে চাকরি করেন, হয়তো সেই লেভেলের রেফারি যারা খুব এ গ্রেডেড, সেরকম হয়তো সবাইকে পাওয়া যায়নি। এটা যেমন ঠিক তেমন এটাও তো ফ্যাক্ট, রেফারিং একটা গ্রামার, এই গ্রামারের জায়গাটায় ভুল হচ্ছে কোথা থেকে। মানে আমি যে স্টুডেন্টকেই আনি বা যে শিক্ষককেই আনি, ব্যাকরণটা তো বদলায় না, কিন্তু রেফারিং এর ব্যাকরণ গুলিয়ে যাচ্ছে আইএসএল এ যে মানে রেফারিং হচ্ছে, এটা সত্যি খুব হতাশাজনক। এবং এটা যদি চলতে থাকে, ঠিক যেরকম ভাবে বাজে, মানে যে কোনো টিম যদি শুধু ডিফেন্স করে সেটা ফুটবলটা জঘন্য হয়, কোনো টিম শুধু অ্যাটাক করলে ফুটবলটা যেমন জঘন্য হয়, ঠিক তেমনই একটা রেফারিও যদি বাজে পারফর্ম করে, বিকজ অন ফিল্ড অন পিচ সেও কিন্তু পারফর্মার, সেও যদি খারাপ পারফর্ম করে তাহলে ওভারঅল ফুটবলের মানটা পড়ে যায়। এবং এটাই কিন্তু বারবার আইএসএল এ হচ্ছে, একাধিক ম্যাচে হচ্ছে। কারণ যখনই একটা সঠিক সিদ্ধান্ত আসছে না, তখনই কিন্তু সেই টিমটা মরালি ডাউন হয়ে যাচ্ছে, প্রচণ্ডভাবে ইরিটেটেড হয়ে যাচ্ছে, ফলে খেলার থেকে বেশি মাঠে ঝগড়া হচ্ছে। এবং সেই ঝগড়াটা যিনি কন্ট্রোল করতে আসছেন, যদি তারই ভুল হয়, তাহলে কি করে চলবে? কাজে রেফারিং একটা দুটো ম্যাচে গন্ডগোল হতে পারে, কিন্তু মানে ধারাবাহিকভাবে এরকম খারাপ রেফারিং, এটা খুব হতাশাজনক। এর বেশি কিছু বলার নেই, মানে কি বা বলবো, আর সমালোচনা করা ছাড়া তো আমাদের হাতে আর কিছু থাকে না। সেই আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, শুভজিৎ বাসু প্রশ্নটা করেছেন, আজকে মিষ্টুদা স্টার্ট করবে? আই থিঙ্ক সো, কারণ মোহনবাগানের এগেনস্টে যে রেকর্ড রয়েছে সুব্রত পালের, এবং কোনো চোটাঘাতের মেজর কোনো খবরও তো পাইনি, তো সেক্ষেত্রে আমার মনে হয় সুব্রত পালকে তিনটা নিচে ডেফিনেটলি রাখবেন হায়দ্রাবাদ কোচ, এটা এক্সপেক্ট করা যায় বলে আমার মনে হয়। আচ্ছা, আমরা আরো একটা প্রশ্ন পেয়েছি অরিজিৎ চক্রবর্তী, এটিকে মোহনবাগান টিম অনেকটা আর্জেন্টিনার মতো, মেসি গোল করলে যেমন আর্জেন্টিনা উইন করে, এটিকে গোল করার প্লেয়ার কোথায় সেইভাবে? না, আমি এটা বিশ্বাস করতে পারছি না, কারণ মনজিরও কিন্তু গোলটা করেছিল ডার্বিতে। আর দ্বিতীয়ত রয় কৃষ্ণা গোল করছেন ডেফিনেটলি, কিন্তু গোল কি সত্যিই শুধু একজন স্ট্রাইকার করতে পারেন? গোলের বল তৈরি করে দিতে হয়, এবং রয় কৃষ্ণা যে গোলগুলো করেছেন তাতে এডু গার্সিয়া, জ্যাভি হার্নান্ডেজ বা ডেভিড উইলিয়ামস বা মাঝমাঠে আরও যে সমস্ত ফুটবলাররা বল বা প্রবীর দাস, এদের কিন্তু আপনি কখনোই এদের অবদানটাকে আপনি অস্বীকার করতে পারেন না। স্ট্রাইকার তো গোল করবে, তার তো কাজই গোল করা, তাকে তো নিয়েই আসা হয় গোল করার জন্য, কিন্তু গোল কখনো একা স্ট্রাইকার করবে না। আমি বলবো একটা মাত্র গোল করেছেন মনবীর সিং, সেই গোলটা অনেক বেশি মনবীরের একার গোল, প্রায় মাঝ মাঠ থেকে বলটাকে টেনে নিয়ে গিয়ে মনবীর যে গোলটা করেছিল সেটাই বরং বলা যেতে পারে যে একার গোল। কিন্তু রয় কৃষ্ণা গোল না করলে ম্যাচ জিতবে না, ব্যাপারটা বোধ হয় এরকম নয়। দেখে মনে হচ্ছে রয় কৃষ্ণা গোল করছেন, কিন্তু শুধুমাত্র রয় কৃষ্ণাই গোলটা করছেন না, তার গোলটা তৈরি করে দিচ্ছে বাকি ফুটবলাররা। যদি রয় কৃষ্ণ একা গোল করে যান, আর প্রীতম কোটাল বা তিরি বা সন্দেশ ঝিঙ্গান যে ডিফেন্সে যে ভূমিকাটা পালন করছেন, সেটা যদি তারা না করেন, তাহলে সত্যিই কি কোনো ম্যাচ জেতা সম্ভব? একটা ম্যাচে হয়তো গোল খেয়েছে একটা টিম, কিন্তু তার মানে তো আমরা কখনোই এই মানে যে ডিফেন্সে যে লেবারটা দিয়ে যাচ্ছেন, যে অসাধারণ পারফরমেন্স এই তিনজন করে যাচ্ছেন,
এটাকে অস্বীকার তো কখনো করতে পারি না। একদম। কাজে ফুটবল টিম গেম, একজন গোল দেবে তবেই জিতবে আমার মনে হচ্ছে না। ইনফ্যাক্ট মেসি গোল দিলে আর্জেন্টিনা জিতবে, এটা যেমন সত্যি তেমন এটাও তো ফ্যাক্ট যে মেসিকে ছাড়াও ফুটবলাররা উঠে আসেন একদম কোথাও না কোথাও। হিগুয়াইনও একটা একদম, হয়তো একদমই তাই। মানে আমি জানি না কতটা সবার কতটা প্রিয়, বাট হিগুয়াইনও গোল করেন, পাওলো দিবালাও কিন্তু গোল করেন এবং বড় ক্লাবে খেলেন। আর বার্সেলোনা কিন্তু মেসিকে ছাড়াও জেতে। তো আমার মনে হয় যে এই তুলনাটা আমার একটু খারাপই লাগছে, আমার মনে হচ্ছে না ব্যাপারটা সেরকম। বাট হ্যাঁ, রয় কৃষ্ণার তো গোল করাটা কাজ, তাকে তো আনা হয়ে যাবে। রয় কৃষ্ণা গোল না পেলে অনেক বেশি প্রশ্ন উঠবে, প্রীতম কোটাল গোল না পেলে প্রশ্ন উঠবে না, তো তাকে তো সেটা পেতে হবে। হি ইজ আ প্রফেশনাল ফুটবলার। একদমই তাই। ধন্যবাদ মৌতান আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের হাতে আর সময় নেই, তাই আমাদের আজকে যেতে হচ্ছে। তবে আমি আবার চলে আসবো @স্পোর্টস নিয়ে। ততক্ষণ অন্যান্য খবর দেখার জন্য অবশ্যই আরোহী নিউজের চোখ রাখুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।